আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জলিল খিলগাঁও আইডিয়াল অনলাইন ক্লাস থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে পড়াশোনার কি অবস্থা? চলছে পড়াশোনা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আমাদের কৃষি নিয়ে কথা বলবো। এর আগে একটা ক্লাস দিয়েছি, আশা করি তোমরা সেই পড়াগুলো পড়েছো। আজকে আমরা কৃষি পণ্যের বিপণন নিয়ে কথা বলবো। কৃষি পণ্যের বিপণনটা হচ্ছে কি? বাজারজাতকরণ। ঠিক আছে, তাহলে কৃষি পণ্যের বিপণন কি? কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ যে ব্যবস্থা আছে সেটাকেই বোঝায়। এ ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হলো পরিকল্পনা প্রণয়ন করা, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মান উন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং বিক্রয় প্রভৃতি নির্দেশ করে। তার মানে হচ্ছে কৃষি পণ্যের বিপণন মানে হচ্ছে কৃষি যে পণ্যটা আমাদের উৎপাদন হচ্ছে, শুধু উৎপাদন করলে হবে না, সেটাকে কি করতে হবে? বাজারজাতকরণ করতে হবে। তাহলে সেই বাজারজাতকরণ যদি করতে হয় তাহলে যে ব্যবস্থাটা করতে হবে, যে যে পুরা যে কাজটা যে মানে সুন্দর করে করা, পরিকল্পনা মাফিক করা, সেটাই হচ্ছে কৃষি পণ্যের বিপণন। তার মাঝে কি কি পড়ছে? তার মাঝে পড়ছে হচ্ছে একটা পরিকল্পনা থাকবে, তারপর সেখানে অর্থের যোগান থাকবে, গুদামজাতকরণ থাকবে, সেখানে উৎপাদন থাকবে, পরিবহন থাকবে, ঝুঁকি যে নেওয়া হয় সেই ঝুঁকি গ্রহণ থাকবে, মান উন্নয়ন থাকবে। হ্যাঁ, এই সমস্ত কিছু যখন একটা জায়গায় এসে ওইটার সম্মিলন ঘটবে, সেটাই হচ্ছে আমাদের কৃষি পণ্যের বিপণন। এখন বলছে এই কৃষি পণ্যের যে বাজার কাঠামো আছে সেটা হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে কৃষি খামারের কাছাকাছি স্থানে প্রাথমিক বাজার, আর একটা হচ্ছে আড়ত বা পাইকারি ব্যবসায়ীদের যে মাধ্যমিক বাজার, আর একটা হচ্ছে ভোক্তাদের জন্য খুচরা বিক্রেতাদের বাজার। তাহলে প্রথমটা হচ্ছে কি? প্রাথমিক বাজার, তারপরটা হচ্ছে মাধ্যমিক বাজার এবং পরেরটা হচ্ছে ভোক্তাদের জন্য খুচরা যে বিক্রয় করা হয় সেটা একটা বাজার। বাংলাদেশের যে কৃষিজাত পণ্য আছে তার বিপণনের সমস্যাবলী। আমাদের দেশে যে কোনো কাজেই হচ্ছে বিভিন্ন সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। তাহলে আমাদের যে কৃষিজাত পণ্যের যে বিক্রয়ের যে বিষয়টা আছে সেখানেও আমাদের কি হচ্ছে? আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তার মধ্যে হচ্ছে কৃষকের দারিদ্রতা। বলা হচ্ছে বাংলাদেশের কৃষকরা হচ্ছে অত্যন্ত দরিদ্র। এই দরিদ্রতার কারণে কৃষকেরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই, এমনকি কোনো না কোনো ক্ষেত্রে ফসল ওঠার আগেই নামমাত্র মূল্যে তা বিক্রি করে দেয়। মানে কৃষকরা যে তাদের যে অর্থনৈতিক অবস্থা, তখন তারা কি করে? এটাকে প্রপারলি বিক্রি করার যে প্রক্রিয়াটা আছে সেটা পর্যন্ত তারা কি করে? যেতে পারে না। তার আগেই তারা কি করে? নামমাত্র মূল্যে তাদের ফসলটাকে বিক্রি করে দেয়। তারপরে বলছে অনুন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। অনুন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার কারণেও কিন্তু কৃষি পণ্যটা আমাদের সঠিকভাবে যে বিক্রয়ের বিষয়টা আছে সেটা আমাদের হয়ে ওঠে না। তারপরে অপ্রতুল হচ্ছে বাজার সুবিধা। আমাদের কৃষিজাত পণ্য বেশিরভাগই গ্রামীণ প্রাথমিক বাজারে কেনা বেচা হয়। এ বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল। তাছাড়া টোল এবং চাঁদা দেওয়ার কারণে কৃষকেরা পণ্য দ্রব্য বিক্রয়ের নিট দাম কম পায়। বলতেছে যে আমাদের দেশে হচ্ছে যে যে কৃষিজাত পণ্য যেটা গ্রামীণ যে প্রাথমিক যে বাজার আছে সেখানে হচ্ছে কেনাবেচা। কারণ আমাদের কৃষকরা কি করে? তাদের তো সেই পরিমাণ টাকা নেই যে তারা যে দূরে কোথাও নিয়ে তারা বিক্রি করবে। হ্যাঁ, তখন তারা কি করে? ওই যে নিয়ে তাদের যেখানে জমিতে ফসলটা হচ্ছে তার পাশেই তারা বিক্রি করে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেখানে আমাদের যে বাজারের যে ভৌত যে কাঠামো সেটা হচ্ছে দুর্বল। তার কারণেও হচ্ছে সঠিক দাম হচ্ছে কৃষকরা পাচ্ছে না, বা সঠিক দাম হচ্ছে যে টোল দেওয়া হয়, চাঁদা দেওয়া হয়, হ্যাঁ, এই সমস্ত পিছনে যে টাকাটা চলে যায়, তখন তারা দেখা যায় কি তারা যে সঠিক যে দ্রব্যের যে মূল্যটা সেটা হচ্ছে কৃষকরা সেখানে পায় না। গুদামজাতকরণ এবং সংরক্ষণের হচ্ছে অসুবিধা। গুদামজাতকরণ এবং সংরক্ষণের অসুবিধার কারণেও হচ্ছে এই দ্রব্যগুলো হচ্ছে কৃষি পণ্যের যে বাজারজাতকরণের জন্য যে বিভিন্ন
শর্তগুলো আছে, হ্যাঁ, সেটা মানা হওয়া না হওয়ার কারণে সে সঠিক স্থানে জিনিসগুলো পৌঁছাতে পারে না এবং সেভাবে কৃষকরা সেগুলো বিক্রি করতে পারে না। ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপ, বাংলাদেশের সর্বত্র ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপ ব্যবহার করা হয়, এর ফলে কৃষকরা প্রতারিত হচ্ছে। তোমরা জানো যে অনেক সময় কি হচ্ছে, তোমরা নিজেরাও যখন কোনো কিছু কিনতে যাচ্ছ দেখা যাচ্ছে তারা অনেকেই হচ্ছে আমাদেরকে কি করতেছে, তারা মালের পরিমাণটা কম দিচ্ছে কিন্তু টাকাটা ঠিকই নিচ্ছে, হ্যাঁ, যে এটা হচ্ছে একটা ত্রুটিপূর্ণ আমাদের দেশের ওজন এবং পরিমাপের যে ব্যাপারটা আছে সেটা সব জায়গায় আছে। এই কারণেও হচ্ছে কৃষকরা তাদের জিনিসগুলো সঠিকভাবে বিক্রি করতে পারে না। তারপরে বলছে দুর্বল বাজার কাঠামো আছে, শিক্ষার অভাব আছে, তারপরে হচ্ছে পণ্যের মান নির্ধারণে জটিলতা আছে, বাজার তথ্যের অভাব, দামের উত্থান পতন, সরকারি নীতি প্রণয়ন, প্রতিযোগিতার অভাব। এই সমস্ত কারণে হচ্ছে আমাদের কৃষিজাত পণ্যের যে বিপণনের যে বিভিন্ন সমস্যাগুলো দেখা দিচ্ছে। বলছি কৃষিজাত পণ্যের বিপণনের সমাধানের যে সমাধানের উপায়গুলো কিভাবে পাবে? তাহলে আমরা কি করব? আমরা যে সমস্যাগুলো পড়ে আসলাম একটু আগে, সেই সমস্যাগুলোকে যদি আমরা পজিটিভলি কাজ করি তাহলে হচ্ছে আমাদের সেগুলো সমাধান পাওয়া সম্ভব। তাহলে বলতেছে যে সেগুলো থেকে সমাধান আমরা কি করে পেতে পারি? আমাদের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিতকরণ করতে হবে আমাদের কৃষকদের জন্য, দালাল এবং ফারিয়ার যে বিলোপ সাধন করতে হবে। কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের কি টোল, তারপরে হচ্ছে আমাদের সেখানে চাঁদা, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন কিছু দেওয়ার কারণে আমাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না, হ্যাঁ, সেই জন্য তাদের কি হয়, তাদের বিক্রির পণ্য উৎপাদন করে বিক্রির যে একটা আগ্রহ সেটা তারা হারিয়ে ফেলে। সেজন্য বলছে যে এগুলোর বিলোপ সাধন করতে হবে, গুদাম এবং ঋণ সরবরাহ করতে হবে, শ্রেণী বিন্যাস এবং নমুনাকরণ করতে হবে, বাজার নিয়ন্ত্রণ, সুষ্ঠু ওজন এবং পরিমাপের ব্যবস্থা করতে হবে এবং পণ্য মূল্য নির্ধারণ করা হবে, সমবায় বাজার গঠন করতে হবে। তারপরে বলছে প্রচারণা করতে হবে, উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে এবং আন্তর্জাতিক বাজার। বলছে যে এখানে আমাদের কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এরূপ বাজার খুঁজে বের করতে হবে। বলছে যে আমাদেরকে শুধু স্থানীয় বা জাতীয় বাজারেই শুধু যে আমরা কেনাবেচা করব তা কিন্তু না, আমাদেরকে কি করতে হবে, আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদেরকে আন্তর্জাতিক বাজারগুলো আছে যে সেগুলোকেও আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে যে কৃষি পণ্য বিপণনে হচ্ছে আমাদের সরকার বা রাষ্ট্রের কি ধরনের অংশগ্রহণ এবং উদ্যোগ থাকবে, হ্যাঁ, তাতে করে আমাদের দেশে কৃষি পণ্যের কি হবে, আমাদের বিক্রয়ের মানের উন্নয়ন হবে, হ্যাঁ, বা আমাদের মানটা বৃদ্ধি পাবে কিভাবে। বলছে এখানে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এগুলো হচ্ছে সরকারি পর্যায়ে রাষ্ট্র, আমাদের দেশের সরকার কি করবে আমাদের এই কৃষি পণ্য বিপণনের জন্য, হ্যাঁ, সেই যে আমাদের বিভিন্ন পদক্ষেপগুলো যে নিবে সরকার, সেই পদক্ষেপগুলোর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদনশীলতার বৃদ্ধি, কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি বীমা প্রচলন, উপকরণ সহায়তা ভর্তুকি এবং কৃষি তথ্য সার্ভিস। এই কাজগুলো আমাদের সরকার তারা তাদের পরিকল্পনা থেকে এই কাজগুলো আমাদের জন্য প্রণয়ন করবে এবং আমরা কি করব, সেখান থেকে আমাদের কৃষি পণ্যের বিপণনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং আমাদের এই সমাধানের পথে হাঁটলে অবশ্যই আমাদের দেশে উন্নয়নের গতিধারা কি হবে, আরও বৃদ্ধি পেতে থাকবে। এখন কৃষি খাতের যে পরিবর্তনের গতিধারা সেটা হচ্ছে কি, বাংলাদেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদন যোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধির পায়নি, অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে কি খাদ্য গ্রহণকারীর সংখ্যা। বিদ্যমান কৃষিভূমিতে বসতবাড়ি নির্মাণ এবং নগরায়নের ফলে কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা যেটা সেটা ঈর্ষণীয়। বলছে বাংলাদেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের স্বাধীনতার পরে কৃষি উৎপাদনের যে ভূমিগুলো আছে সেগুলো কি করা হচ্ছে, আমাদের সেখান থেকে আমাদের যে সঠিক যে খাদ্য উৎপাদন হয় সেটার বৃদ্ধি পাচ্ছে, সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। কৃষিভূমিগুলো আমাদের বসত বাড়ি যে নির্মাণ করা হচ্ছে সেখানে হচ্ছে কিছুটা জমি চলে যায় সেই বসত বাড়ির জন্য, এবং হচ্ছে তারপরেও যে উৎপাদন হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে কি
তার সফলতা হচ্ছে ঈর্ষণীয়। হচ্ছে শস্য উৎপাদন। বাংলাদেশে উৎপন্ন শস্যসমূহকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে খাদ্যশস্য এবং একটা হচ্ছে অর্থকরী শস্য। খাদ্যশস্য যেগুলো সেগুলো হচ্ছে ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ এগুলো। আর অর্থকরী ফসল যেগুলো সেগুলো হচ্ছে পাট, তুলা, রাবার, চা, আখ, তামাক, রেশম প্রভৃতি এগুলো। এখন বলছে এই কৃষি খাতে পরিবর্তনের ধারাটা, তাহলে হচ্ছে আমাদের কৃষি যে শস্যের যে উৎপাদন আছে সেটা দেখানো হয়েছে। তারপরে বলছে গবাদি এবং পশুপালন। বলছে গবাদি এবং পশুপালনের মাধ্যমেও আমাদের দেশে কি হচ্ছে, আমাদের কৃষি খাতের যে পরিবর্তনের একটা ধারা সেটাও কিন্তু একটা মাইল ফলক বলা যায়। কারণ বাংলাদেশে গবাদি পশু হলো গৃহপালিত পশু, যে সকল পশুকে অল্প কষ্টে গৃহে পালন করে প্রয়োজনীয় উপকার লাভ করা যায়, যেসব পশুকে গৃহপালিত পশু বলা হয়ে থাকে। সাধারণত গৃহপালিত পশুর মধ্যে আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে গরু, ছাগল, ভেড়া এবং মহিষ নাম হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে উন্নত জাতের কুকুর, বিড়াল, হ্যাঁ এগুলোও রয়েছে। এবং ধনী যে দেশ আছে সেখানে গৃহে কিন্তু হরিণও পর্যন্ত পোষা হয়। এবং আমাদের দেশে সাধারণত গরু, ছাগল, ভেড়া এবং মহিষ লালন পালন করে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ অনেক অনেক উপকার পাচ্ছে। তোমরাও এগুলো দেখো, তাই না? গ্রামে গঞ্জে সবাই কেউ গরু পালছে, কেউ তোমার ছাগল, ভেড়া, মহিষ এগুলো পেলে সবাই তাদের নিজেদের পরিবারের অর্থের উন্নয়ন ঘটাচ্ছে। হ্যাঁ, তো একটা পরিবারের যখন এরকম উন্নয়ন হতে থাকবে তাহলে কি ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে কি একটি সমাজ, সমাজ থেকে একটি দেশ, তাই না? তাহলে এরকম এগুলোর পরিবর্তনের মাধ্যমেই আমাদের কি হচ্ছে, আমাদের দেশের সার্বিক যে উন্নয়ন সেগুলো কিন্তু এগুলো দ্বারাই ত্বরান্বিত হচ্ছে। তাহলে এই গবাদি পশুপালনের মাধ্যমে আমাদের যে উপকারিতাগুলো দেখা যায়, সেখানে দেখা যায় যে আমাদের বেকারত্ব দূরীকরণ হয়। তারপরে তার সাথে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান হচ্ছে কি নিজের একটি কর্মসংস্থান সৃষ্টি করে সেখানে হচ্ছে তার কর্মটা দেওয়া এবং সেখান থেকে আর্থিক সচ্ছলতা আনয়ন করা। তারপরে হচ্ছে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এগুলোর মাধ্যমে। দুধ এবং মাংসের যে যোগান সেটা পাওয়া যাচ্ছে, চাষের কাজে লাগছে এবং যাতায়াতের কাজে মানে হচ্ছে যে আমাদের দেশে এখনো গ্রামাগঞ্জে অনেক জায়গা আছে যেখানে নাকি হচ্ছে যান্ত্রিক যে গাড়িগুলো আছে সেগুলো এখনো পৌঁছায়নি। তাহলে সেখানে কিন্তু এখনো পর্যন্ত মালপত্র টানা, হ্যাঁ যাত্রী টানা এইসবের কাজে হচ্ছে গরুর গাড়ি ব্যবহার করা হচ্ছে। তাহলে তার সাথে এই পরিবর্তনের ধারার সাথে আরেকটা আসছে, সেটা হচ্ছে হাঁস মুরগির প্রতিপালন। তোমরা এটা তো নিজেদের গ্রামে গেলে দেখো, বা আমাদের শহরাঞ্চলেও কিন্তু এখন অনেকেই আছে বাড়ির ছাদে হাঁস মুরগি পালন করছে। হ্যাঁ, তা অনেকেই আবার বারান্দায় ছোট করে খোয়ার তৈরি করে সেখানেও কিন্তু হাঁস মুরগি পালন করছে। হ্যাঁ, এগুলো প্রতিপালনের মাধ্যমেও কিন্তু একটু একটু করেই কিন্তু হচ্ছে উন্নয়নের পথে হাঁটছি আমরা। কারণ হচ্ছে বিন্দু বিন্দু জলে মহাসাগর, তোমরা জানো। তাহলে এরকম সবাই যদি একটু একটু করে এই কাজগুলো করে তাহলে কিন্তু এর সাথেই হচ্ছে সারা বাংলাদেশের যে উন্নয়ন সেটা কিন্তু একটার সাথে একটা কি রিলেটেড, তাই না? তারপরে হচ্ছে মৎস্য চাষ এভাবে করে, তাহলে এগুলো হচ্ছে সবই আমাদের কৃষিখাতের যে পরিবর্তনের ধারা সেটা। তার সাথে চিংড়ির চাষ আছে, তারপরে হচ্ছে চিংড়ি চাষের, তারপর মাশরুম চাষ। মাশরুম অবশ্যই তোমরা চিনো, হ্যাঁ, মাশরুম চাষ, বনায়ন, এগুলো সবই হচ্ছে আমাদের কৃষি খাতের উন্নয়নের গতিধারা। তারপরে সেখানে হচ্ছে মাশরুমের কথা, তারপরে বনায়ন, হ্যাঁ বনায়নের কথা আছে। তারপর হচ্ছে নার্সারি স্থাপন। বলছে নার্সারি স্থাপন ফুল, ফল, বৃক্ষ এবং নানা প্রকারের সৌন্দর্যবর্ধক গাছের চারার খামার ভিত্তিক বাণিজ্যিক যে উদ্দেশ্যে চাষাবাদ উৎপাদন করাই হলো নার্সারি। আমি আশা করি তোমরা নার্সারি সবাই চিনতে পেরেছো, তাই না? তাহলে এই নার্সারি সাধারণত বাংলাদেশের শহরাঞ্চলের নার্সারি স্থাপনের উদ্যোগ বেশি। ইদানিং গ্রামেগঞ্জেও নার্সারি স্থাপনের উদ্যোগ লক্ষ্য করা যায়। নিজেদের বসত বাড়িতে অব্যবহৃত জায়গায় শহরে বাসাবাড়ির ছাদে বিভিন্ন ধরনের উদ্ভিদ জাতীয় লাভজনক খামার এবং নার্সারি স্থাপন করা যায়। এর ফলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আয়ও বৃদ্ধি পাচ্ছে। এবং তার সাথে কি হচ্ছে, সবুজের যে নগরায়ন, হ্যাঁ সেটাও কিন্তু আমরা কি করি, আমরা আমাদের কাছে
সেটা ছোঁয়া বা ধরা দিচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা আসি হচ্ছে কৃষি ঋণ। কৃষি ঋণটা কি? কৃষিকাজে ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। কৃষকরা যে কাজ করে তার যখন নিজের টাকা থাকে না তখন তারা কি করে, সেই কাজগুলোকে কমপ্লিট করার জন্য তারা কিছু ঋণ নিয়ে থাকে, সেটাই হচ্ছে কৃষি ঋণ। অর্থাৎ কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উপকরণের উৎপাদনের ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ নিয়ে থাকে সেটাই হচ্ছে কৃষি ঋণ। বলছে কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উৎপাদন ব্যয় নির্বাহের জন্য কৃষকের যে ঋণ গ্রহণ করে সেটাই কৃষি। অর্থাৎ কৃষক তার খামারে তার কাজ করার জন্য যে টাকাটা নিয়ে সে ওই পুরা কাজটা কমপ্লিট করার জন্য যে টাকাটা ব্যয় করে সেটা যে সে ঋণ গ্রহণ করে সেটাই হচ্ছে কৃষি ঋণ। সেই ঋণটা সে কৃষক যদি সে ঋণটা গ্রহণ করে অন্য কোনো খাতে খরচ করে তাহলে কিন্তু সেটা কৃষি ঋণ হবে না। তাকে কৃষির কাজে কৃষির ব্যবহৃত সমস্ত কিছুর মাধ্যমেই সেই ঋণটাকে কাজে লাগাতে হবে, সেটাই হচ্ছে কৃষি ঋণ। বলছে কৃষকরা কেন ঋণ গ্রহণ করে? কেন ঋণ গ্রহণ করে? বলছে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দারিদ্র দেশ। এদেশের কৃষকগণ উপকরণ ক্রয়, কৃষি জমি রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ প্রভৃতি কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। এই জন্য কৃষি ঋণকে কৃষকের প্রয়োজন এবং উদ্দেশ্য অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। বলছে কৃষকরা কেন ঋণ গ্রহণ করে? তাদের সামর্থ্য নাই বলেই তারা কৃষকরা ঋণ গ্রহণ করে থাকে। কারণ আমি একটু আগেই বলেছি, একটা কৃষি কাজে সমস্ত কাজ কমপ্লিট করার জন্য যে টাকাটা তারা গ্রহণ করে থাকে, ঋণটা গ্রহণ করে থাকে, সেটাই হচ্ছে কৃষি ঋণ। এখন বলছে যে সেই ঋণটাকে আবার কি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদনশীল ঋণ, আরেকটা হচ্ছে ভোগ্য ঋণ, আরেকটা হচ্ছে অনুৎপাদনশীল ঋণ। উৎপাদনশীল ঋণ হচ্ছে সেটা হচ্ছে যে ঋণ প্রত্যক্ষভাবে কৃষি উৎপাদনশীলতাকে প্রভাবিত করে তাকে উৎপাদনশীল ঋণ বলা। তার মানে হচ্ছে সেই ঋণটা হচ্ছে সেই ঋণ যে ঋণটা হচ্ছে সে উৎপাদনশীল কাজেই হচ্ছে ব্যবহার করা হবে এবং তার থেকে কি হবে, তার উৎপাদন আসবে। যেমন বীজ, সার, ওষুধ, গরু, সেচ ব্যবস্থা, মজুরি দেওয়া, জমির স্থায়ী উন্নয়ন, এগুলো সমস্ত কিছু যে ব্যবহার করা হবে সেটা হচ্ছে উৎপাদনশীল ঋণ। আর ভোগ্য ঋণ হচ্ছে সেটা প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের এক ঋতুর ফসল বছরে ভরণ পোষণ সম্ভব হয় না। এছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভৃতি কারণে ফসলের যে হানি ঘটে, এই সময় তারা বেঁচে থাকার জন্য যে ঋণ গ্রহণ করে সেটাই হচ্ছে ভোগ্য ঋণ। তার মানে হচ্ছে নিজেদের কৃষকের আয়ের যে আয় হয় সেটা দিয়ে তার চলে না, তখন তার সংসার চালানোর জন্য বা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ আসে সেখানে যখন তাদের শস্যের ক্ষতি হয় তার পূরণ করার জন্য যে ঋণটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে ভোগ্য ঋণ। সেটা হচ্ছে বলছি এ ধরনের অনুৎপাদনশীল গ্রাম্য মহাজন, তারপরে বলছে ভূস্বামীর নিকট থেকে উচ্চ সুদ হারে সংগ্রহ করে থাকে এই ভোগ্য ঋণটা। এবং অনুৎপাদনশীল ঋণ সেটা হচ্ছে ভোগ ছাড়াও কৃষককে নানা ধরনের অনুৎপাদনশীল কর্ম যেমন মামলা মোকদ্দমা, সন্তানদের বিয়ে শাদী, ধর্মীয় অনুষ্ঠান, জন্ম মৃত্যু প্রভৃতি কাজে ঋণ গ্রহণ করতে হয়। যেহেতু এসব খাত অনুৎপাদনশীল তাই এই ঋণ মহাজন এবং ভূস্বামীর নিকট থেকে গ্রহণ করা হয়ে থাকে। বলছেন যে আরও অনুৎপাদনশীল ঋণ হচ্ছে সেটা হচ্ছে যে কৃষকদের যে মামলা মোকদ্দমা থাকে, নিজেদের কাজের, সন্তানদের বিয়ে শাদী থাকে, হ্যাঁ, এই সমস্ত কাজের জন্য যে ঋণগুলো গ্রহণ করা হয় সেটা হচ্ছে অনুৎপাদনশীল ঋণ। এবং এই অনুৎপাদনশীল ঋণগুলো যে গ্রামের যে মহাজন থাকে, ভূস্বামী থাকে, হ্যাঁ, তাদের কাছ থেকে হচ্ছে কৃষকরা গ্রহণ করে থাকে। বলছে আবার ঋণগুলো হচ্ছে সময়ের ভিত্তিতে হচ্ছে 3 প্রকারের। সেটা হচ্ছে স্বল্পকালীন ঋণ, তারপর মধ্যকালীন ঋণ, দীর্ঘকালীন ঋণ। এবং জমিতে এখানে বলছে যে জমিনের ভিত্তিতে কৃষি ঋণ। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ, তারপরটা হচ্ছে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ, তারপরটা এখন হচ্ছে জামিনের ভিত্তিতে হচ্ছে কৃষি ঋণ। জামিনের ভিত্তিতে কৃষি ঋণ, সেখানে হচ্ছে ঋণ পরিশোধ নিশ্চিত করার জন্য আস্থাবর
অস্থাবর সম্পত্তির অতিরিক্ত ঋণ, পূর্বের ঋণ পরিশোধ করার জন্য অনেক সময় কৃষকের অস্থাবর সম্পত্তির অতিরিক্ত ঋণ গ্রহণ করে। এই ধরনের ঋণ পরিশোধে কৃষকদের শ্রমের গুরুত্বই হচ্ছে অধিক। ব্যক্তিগত ঋণ, কৃষক ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে সম্পদ বন্ধক রেখে যে ঋণ গ্রহণ করে এগুলো হচ্ছে কি জামিনের ভিত্তিতে যে ঋণ গ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে সেই ঋণ। তারপরে ব্যক্তিগত এজেন্সির ঋণ প্রাকৃতিক দুর্যোগের কারণে, দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে, এই সমস্ত কারণে হচ্ছে কৃষি কি করে থাকে, ঋণ গ্রহণ করে থাকে। বলছি এই ঋণের মাধ্যমে অর্থায়ন কিভাবে, মানে ঋণের মাধ্যমে অর্থায়ন মানে হচ্ছে, অর্থায়ন মানে কি কোনো একটা কিছুর জন্য হচ্ছে অর্থের যোগান দেওয়া বা জোগাড় করা, তাহলে ঋণের মাধ্যমে অর্থায়ন। এখানে বলা হচ্ছে যে ঋণ নিয়ে যে অর্থটার যোগানটা নিয়ে সে কাজ করবে সেটাই হচ্ছে ঋণের অর্থায়ন, ঋণের মাধ্যমে অর্থায়ন। তাহলে এই ঋণটা নেওয়া হবে, এই অর্থটা জোগাড় করা হবে কোথা থেকে, অর্থটা নিব কোথা থেকে, সেটাই হচ্ছে, একটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস, আরেকটা হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অনানুষ্ঠানিক উৎস। বলছে আনুষ্ঠানিক উৎস যেগুলো সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আনুষ্ঠানিক উৎস এগুলো হচ্ছে, তাহলে ঋণের উৎসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অনানুষ্ঠানিক উৎস, একটা হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস। সাধারণত ঋণের উৎস হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যে সমস্ত উৎস থেকে কি করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন আছে, বিধিমালা আছে, সেখানে হচ্ছে লিখিত আছে, সেখানে সমস্ত কাগজপত্রের মাধ্যমে যে ঋণটাকে গ্রহণ করা হয় এবং সেটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। এবং সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এখানে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে যেগুলো পড়া হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সমূহ, মানে মোট কথা হচ্ছে ওখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে, লেখালেখির একটা ব্যাপার থাকবে, সেখানে হচ্ছে সময়ের একটা ব্যাপার থাকবে, সমস্ত কিছু লিখিত আকারে থাকবে, মানে পুঙ্খানুপুঙ্খভাবে যে তার হিসাব নিকাশ, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। অনানুষ্ঠানিক উৎস বা অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যেটা বাংলাদেশের ঋণের বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইন কানুন শর্তের বাইরে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়ম কানুন অনুযায়ী যে ঋণের আদান প্রদান করা হয় তাকে ঋণের অনানুষ্ঠানিক উৎস বা অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। এবং এই অনানুষ্ঠানিক ঋণের প্রধান উৎস হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, দোকানদার, তারপর হচ্ছে ধনী কৃষক, দালাল ব্যাপারী এবং প্রতিবেশী প্রভৃতি, এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক। তাহলে প্রাতিষ্ঠানিক উৎসগুলো কোনগুলো, প্রাতিষ্ঠানিক উৎসগুলো যেগুলো সেগুলো হচ্ছে কি কি, এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের কৃষি ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, উন্নয়ন ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, এগুলো। আর অনানুষ্ঠানিক যেটা সেগুলো একটু আগেই বললাম।